এদিকে বাড়িতে রেখে যাবার পর হাবিবা ঘুমিয়ে গেলেন। আগের দিনের মতো সকাল হতেই হাবিবা চলে গেলেন মিজান দাদুর কাছে। দাদুর কাছে যেতে দাদু বললেন, কি হাবিবা, আজ সকাল সকাল আমার কাছে কেন? কোনো খবর পেয়েছিস নাকি? মিজান দাদুর কথায় দুঃখের সহিত মাথা নাড়িয়ে না করলেন হাবিবা। এই দেখে মিজান দাদু মন খারাপ করে বললেন, মরিয়মকে মনে হয় আর খুঁজে পাবো না রে। ফিরে পেলে 40 বছর চলে যেত না, এর আগেই ফিরে পেতাম। জানি না ও কোথায় আছে, কেমন, বেঁচে আছে নাকি মারা গেছে। জানিস, আমার ভয় হয়। আমার একটা জিনিস জানতে খুব ইচ্ছে করে, মরিয়ম বেঁচে আছে না মারা গেছে। এই কথাটা শুনে ও যদি মারা যায় তবুও শান্তি পাবো, কিন্তু ও কোথায় কেমন আছে সেটাই তো জানি না, আর মনে হয় জানাও হবে না। দাদু, তোমার ভালোবাসা সত্যি, তুমি অবশ্যই জানতে পারবে। দাদু, আমার সাথে থাকা ইয়ামিন জিন আছে না, ওর একটা ওমানি বন্ধু আছে ওমান দেশের। ইয়ামিন বলছে ওই জিনটা খুবই শক্তিশালী, ও নিশ্চয়ই মরিয়মপুরীর কোনো না কোনো খোঁজ এনে দিতে পারবেই। তুমি চিন্তা করো না, আজকের রাতটা আমাকে সময় দাও। এই কথাটা বলে মিজান দাদুকে সান্ত্বনা দিয়ে হাবিবা বাড়িতে ফিরে আসলেন। মিজান দাদুর মুখের দিকে তাকাতে কষ্ট হয়। মানুষটা 40টা বছর ধরে একটা মানুষের অপেক্ষা করছে, ভাবতেই খারাপ লাগে। যাই হোক, সেই রাতে ইয়ামিন জিন হাবিবার কাছে আসে। ও আগের রাতের মতো বাইরে কোথাও নিয়ে যায়। জায়গাটা ছিল পাহাড়। হাবিবা ও ইয়ামিন জিন পাহাড়ের উপর বসে আছে। চারিদিকের পরিবেশটা খুব সুন্দর, চাঁদনি রাত। সেখানে যাবার পর হাবিবা বললেন, ওই ইয়ামিন, তোমার ওই ওমানি বন্ধু জিন কখন আসবে? আমি ওকে খবর পাঠিয়েছি, কিছুক্ষণের মধ্যে আসবে। তোমার ওই বন্ধুকে নিয়ে অনেকে হাসাহাসি করে, অনেকে বলে জিন আবার বিদেশি হয় নাকি। ওমানি জিন, এটা নিয়ে হাসাহাসি করছে। হাবিবা শোনো, তোমাকে সহ সকল মানুষদের বলি, জিনদের বিষয়ে তোমরা মানুষদের কোনো ধারণা নেই। তোমাদের মানুষেরা যেমন নানান জন নানা দেশে থাকে, নানা জাতির মানুষ, নানা ধর্মের মানুষ, জিনদের মধ্যেও তেমন নানা গোষ্ঠীর, নানা বংশের ও নানান ধর্মের জিন আছে। আমার বন্ধুকে নিয়ে যারা বিদেশি বলে হাসাহাসি করে, তাদের কাছে প্রশ্ন, দুনিয়ার সব জিন কি তোমাদের বাংলাদেশে থাকে, নাকি অন্য অন্য দেশেও জিন আছে? সব দেশেই তো জিন আছে। হ্যাঁ, সব দেশেই জিন আছে। আমার বন্ধুও থাকে ওমান দেশে। ও অনেক কিছুর ব্যাপারে খোঁজ দিতে পারবে। ওই যে ও আসছে। কই, ওটা তো বিশাল একটা ঈগল পাখি, আমাদের দিকে এগিয়ে আসছে। ইয়ামিন ভয় করছে। হাবিবার কথার জবাব দিতে না দিতে বিশাল আকারের ঈগলটা ইয়ামিন ও হাবিবার সামনে এসে পড়লেন আর জিনের রূপে রূপান্তরিত হলেন। বন্ধু জিনকে দেখে ইয়ামিন ওর কাছে গিয়ে জড়িয়ে ধরে কথা বললেন। তাদের মাঝে বেশ কথা হলো। এদিকে হাবিবার সাথেও ওই জিনটা কথা বললেন। কথা বলা শেষে ইয়ামিন ওই বন্ধু জিনকে মরিয়ম পরীর ব্যাপারে পুরো ঘটনা খুলে বললেন। ইয়ামিন বন্ধু জিনকে আরও বললেন, এই জন্য তোমাকে ডাকছি, তুমি মরিয়ম পরীর বিষয়ে কোনো খোঁজ পাও কিনা সেটা আমাদের জানাও। ওকে, ঠিক আছে, আমি খোঁজ নিচ্ছি। তুমি আজকে রাতটা আমাকে সময় দাও, কালকে তোমরা আবার আমার সাথে দেখা করবা। আর হ্যাঁ, সাথে ওনাকে নিয়ে আসবা, মরিয়ম পরীর বর। ওনার নাম কি? মিজান। হ্যাঁ, মিজানকে নিয়ে আসবা। আমি কোনো খোঁজ পেলে তোমাদের সবাইকে একসাথেই জানাবো। এই কথাটা বলে বন্ধু জিন সেখান থেকে চলে গেলেন। এদিকে বন্ধু জিনের কথা মতো হাবিবা পরের দিন মিজান দাদুর কাছে গিয়ে সব ঘটনা খুলে বললেন। হাবিবা দাদুকে এটাও বললেন, আজ রাতে সবাইকে ডেকেছেন ওই ওমান থেকে আসা ইয়ামিনের বন্ধু জিন। হাবিবার কথাগুলো শুনে বেশ আশা নিয়ে রাজি হলেন মিজান দাদু। কি জানি এতদিন পর মরিয়ম পরীর কোনো খোঁজ পাওয়া যায় কিনা। যাই হোক, অনেক অপেক্ষা শেষে সেই রাতে মিজান দাদু, হাবিবা ও ইয়ামিন জিন বন্ধু জিনের অপেক্ষা করতে লাগলেন। খুব টানটান উত্তেজনা, কি হবে, ওমান থেকে আসা ইয়ামিনের বন্ধু জিন কি কোনো খবর দিতে পারবে নাকি পারবে না, এরকম একটা অবস্থা। সেই বন্ধু জিন সেখানে চলে আসলেন। ও আসতেই ইয়ামিন বলল, বন্ধু আসছো তাহলে, বলো কোনো খবর পেলে কি? এই বলে সবাই ওর মুখের দিকে তাকিয়ে রইলেন। কি বলে কি বলে? ইয়ামিনের কথায় ওর বন্ধু বললেন, ইয়ামিন, মরিয়ম পরীর সাথে খুব খারাপ হয়েছে, এটা সবাই জানে তাই না? আমি মরিয়ম পরীর বিষয়ে অনেক খোঁজ নিছি, অনেক জায়গায় গেছি, এমনকি আমার আবার এক পিশাচ বন্ধুকে সাথে নিয়ে অনেক কষ্টে মরিয়ম পরীর বিষয়ে কিছুটা খবর নিয়ে আসতে পেরেছি। তাই নাকি? কি খবর বন্ধু বলো? বলবো, তবে কথাগুলো শুনে মানতে পারবেন কিনা, বিশ্বাস হবে কিনা সেটা আপনাদের ব্যাপার। তোমরা আবার ভয় পেও না, সব আস্তে আস্তে খুলে বলি। তার আগে তোমাদের ভয় কাটানোর জন্য বলি, মরিয়ম পরী মারা যায়নি, ও বেঁচে আছে। কি? মরিয়ম পরী বেঁচে আছে?
কথাটা শুনে শান্তির নিঃশ্বাস ফেললেন মিজান দাদু। এদিকে ইয়ামিন তার বন্ধুর মুখে কথাটা শুনে বললেন, বন্ধু, মরিয়মপুরী বেঁচে আছে? তুমি ভালো করে খোঁজ নিয়ে দেখছো তো? হ্যাঁ ইয়ামিন, ও বেঁচে আছে। আর সবচেয়ে চমকের ব্যাপার হলো মরিয়মপুরী ওর বাবার কাছেই আছে। কি হ্যাঁ? মরিয়মপুরী ওর বাবার কাছেই আছে? কথাটা বলে উঠলেন সেখানে থাকা সবাই। হ্যাঁ, মরিয়মপুরী ওর বাবার কাছেই আছে। ওর বাবা মরিয়মপুরীকে এমন এক মায়ায় জালে আটকে রাখছে, সেই জন্য ইয়ামিন ও অন্য কোনো জিন মরিয়মপুরীর কোনো খোঁজ পায়নি। এখন মরিয়মপুরীকে ওর বাবা মায়াজালে আটকে কেন ওনার কাছে রাখছে সেটা আমি বলতে পারবো না, সেটা ওনার কাছ থেকে শুনে নাও। তাহলে আমি একটা কাজ করি, মরিয়মপুরীর বাবার কাছে গিয়ে ওনাকে এখানে নিয়ে আসি। তোমরা কিছুক্ষণ এখানেই থাকো। এই কথাটা বলে ইয়ামিন জিন দ্রুত চলে গেলেন মরিয়মের বাবার কাছে। মরিয়মের বাবার কাছে যাবার কিছুক্ষণ পর ইয়ামিন ওর বাবাকে সাথে করে নিয়ে আসলেন। মরিয়মের বাবা ওদের সবার সামনে এসে বললেন, আমাকে এখানে ডেকে নিয়ে আসা হলো কেন? সেটা তো নিশ্চয়ই আপনি বুঝে গেছেন। ওই যে ওকে দেখুন তো, চিনতে পারেন কিনা? ও হলো মিজান, আপনার মেয়ের জামাই। আমি নিয়ে এসছি মরিয়মপুরীর ব্যাপারে জানতে। কোথাও ওর বিষয়ে আমাদের আর মিজানকে কিছু বলুন। আমি কিছু জানি না। মরিয়ম তো অনেক দিন ধরে নিখোঁজ। মরিয়মের বাবার মুখে কথাটা শুনে মিজান ওনার পা ধরে অনেক কান্না করতে থাকেন। মিজান বলেন, আমাকে দয়া করে সত্যিটা বলেন, মরিয়ম কোথায়, ও কেমন আছে? আপনি সব জানেন, দয়া করুন আমাকে বলুন ওর ব্যাপারে। মিজানের কান্না আর অনুরোধে মরিয়মপুরীর মন গলে যায়। তখন মরিয়মপুরীর বাবা বলেন, মিজান, আমার পা ছাড়ো। আমি আমার মেয়ে মরিয়মের ব্যাপারে জানি, ও আমার কাছে আছে। কিন্তু মিজান, মরিয়মকে তুমি 40 বছর আগে হারিয়েছ। এই 40 বছর কিন্তু মরিয়ম আমার কাছে ছিল না। মরিয়ম 30 বছর বোতলে বন্দী ছিলেন। মনে আছে ওই কবিরাজের কথা, যে মরিয়মকে বোতলবন্দি করছিল? মিজান, ওই কবিরাজ মরিয়মকে বোতলবন্দি করে একটা জঙ্গলের মধ্যে মাটির নিচে পুঁতে রাখে। আর তোমাকে আমাকে মিথ্যে বলে কবিরাজ বলছিল বোতলটা নদীতে ফেলে দিছে। মিজান, আমি আমার মেয়েকে ফিরে পেতাম না। কবিরাজ মরিয়মকে বোতলবন্দি করে যে জঙ্গলে মাটির নিচে পুঁতে রাখছিলেন, 30 বছর পর ওই জঙ্গলটা পরিষ্কার করে সেখানে অফিস বানানোর জন্য কাজ শুরু করেন। সেই জায়গাটা খোঁড়া হয়, আর তখনই বোতল থেকে মরিয়ম মুক্ত হয়। মরিয়ম মুক্ত হওয়ার সাথে সাথে আমি বুঝে ফেলি আর আমার মেয়েকে আমার কাছে নিয়ে আসি। মিজান, 10 বছর ধরে মরিয়ম আমার কাছে। তুমি যেমন 40 বছর ধরে মরিয়মের জন্য অপেক্ষা করতে করতে পাগলের মতো হইছ। মরিয়ম মুক্ত হবার পর ও ঠিক তোমার মতো ঝটপট করে তোমার জন্য। কিন্তু আমি মরিয়মকে তোমার কাছে আসতে দেই না। ওকে মায়ার জালে আটকে রাখি, যেন তুমি ওর কোনো খোঁজ না পাও, আর মরিয়মও তোমার কাছে আসতে না পারে। কি করব বলো? মানুষের প্রতি আমার বিশ্বাস উঠে গেছে। তোমাদের মানুষের জন্য আমার মেয়েটা 30টা বছর মাটির নিচে বোতলে বন্দী ছিলেন। যদি সেখানে অফিস তৈরির কাজ না হতো, তাহলে আমার মেয়েটা আর মুক্ত হতো না, সেখানেই মারা যেত। যাক বাবা, আমি আমার মেয়েকে অনেক কষ্টে ফিরে পাইছি। আমি এখন চাই না ও তোমার কাছে ফিরে আসুক। তুমি বাবা ওকে ভুলে যাও। মরিয়মপুরীর বাবার মুখে কথাগুলো শুনে সবাই অবাক। এ যেন সিনেমার কাহিনীকে হার মানায়। সবার মতো মিজান দাদু ও কথাগুলো শুনছিলেন, কিন্তু দাদু মরিয়মের বাবার কথাগুলো শুনে কোনো উত্তর দেবার আগে বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। এদিকে হাবিবা তখন দৌড়ে মিজান দাদুর কাছে গেলেন, আর ইয়ামিন জিনের সাহায্যে মিজান দাদুকে হাসপাতালে ভর্তি করালেন। হাসপাতালে ভর্তি করার পর ডাক্তার মিজান দাদুকে দেখে বললেন, ওনার অবস্থা তো ভালো না, শরীর খুব খারাপ। উনি ভালো মতো খাওয়া দাওয়া করেন না, ঘুমান না, শরীরের যত্ন নেন না। ওনার মাঝে আরেকটা বড় সমস্যা হলো, উনি সবসময় চিন্তায় থাকেন। উনি কিছু একটা পাবার আশায় থাকেন। ওনাকে দেখে রাখার জন্য একটা লোক দরকার। ডাক্তারের মুখে কথাটা শুনে হাবিবা ও ইয়ামিন মিজান দাদুকে নিয়ে বাড়িতে আসলেন। বাড়িতে আসার পর হাবিবা দাদুকে বললেন, শুনলা তো দাদু, ডাক্তার কি বলল? তুমি ঠিকমতো খাওয়া দাও না, ঘুমাও না, শরীরের কোনো খেয়াল নেই। এভাবে চললে তো মরে যাবে। মরে তো যেতেই চাই, কি নিয়ে থাকব বল? 40টা বছর মরিয়মের জন্য অপেক্ষা করছি। এতদিন জানতাম না ও বেঁচে আছে কিনা। আজ ওর বাবার মুখে শুনলাম ও বেঁচে আছে, কিন্তু ওর বাবা তো মরিয়মকে আমার কাছে আসতে দিচ্ছে না। আমি কি নিয়ে বেঁচে থাকব বল? দাদু, মরিয়মপুরী তোমার ছিল, কিন্তু এখন আর নেই, কারণ ওর মা বাবা তোমাকে আর মেনে নিতে পারে না। মরিয়মপুরীকে তুমি ভুলে যাও, কারণ আমরা তোমাকে অন্য কোথাও, অন্য কারো সাথে বিয়ে করাবো। কি বলিস? কি বলিস আবার? শোনোনি ডাক্তার কি বলল?
তোমাকে দেখাশোনা করার জন্য একজন লোক দরকার। তোমার তো কেউ নেই। মরিয়ম পরীর অপেক্ষা করতে করতে বুড়ো হয়ে গেছো। এখন সামনে যতদিন বাঁচো ততদিনের জন্য তোমাকে একটা বিয়ে করাবো। এটা কিভাবে সম্ভব বল? মরিয়মকে যে অনেক ভালোবাসি। হ্যাঁ, অনেক ভালোবেসে কি পেলে? মরিয়ম পরীর বাবা কি বলল শুনোনি? পরীকে আর কখনো তোমার কাছে পাঠাবে না। মরিয়ম আসতে চাইলেও আসতে দিবে না। তুমি দাদু একটা বিয়ে করো আর মরিয়মের মা বাবাকে দেখিয়ে দাও। হ্যাঁ দাদু, হাবিবা ঠিক বলছে। তোমার শরীর খারাপ, মরিয়ম মরে হয় আর ফিরবে না, তাই তুমি একটা বিয়ে করো। না না, এটা আমি পারবো না। আমরা বুঝি তোমার কেউ না, তাই না? আমাদের কথা তাহলে রাখবা না। এভাবে বলিস না। তোরা আমার রক্তে কেউ না হয়েও রক্তের ছেড়ে আপন হয়ে গেছিস। আমার জন্য তোরা অনেক করছিস। তোমাদের উপকারের প্রতিদান কিভাবে দিব বল? বিয়ে করো, আমাদের কথা মতো বিয়ে করো, তাহলে হবে। কিন্তু মরিয়ম, ওর কি হবে? ও আসলে তো আমাকে ভুল বুঝবে, কষ্ট পাবে। মরিয়ম যদি তোমাকে সত্যি ভালোবাসে, যদি তোমার বিয়ের আগে এসে বাধা দেয়, তাহলে বিয়েটা করো না, মরিয়মকে নিয়ে সংসার করো। কিন্তু মরিয়ম যদি না জানে আমার অন্য কারোর সাথে বিয়ে, কোনো সমস্যা নেই। আমি গিয়ে মরিয়ম পরীকে সব জানাবো। ওকে বলবো তুমি অন্য কোথাও বিয়ে করছো। তোমাকে যদি সত্যি ভালোবাসে তাহলে সব বাধা পেরিয়ে মরিয়ম পরী তোমার কাছে আসবে, তোমার বিয়ে ভেঙে দিবে। ঠিক আছে, তোমাদের যা ভালো মনে হয় কর। মিজান দাদু রাজি হওয়ায় হাবিবা ও ইয়ামিন মিলে দাদুর জন্য একটা মেয়ে দেখলেন। মেয়ে বলতে ভুল হবে, মহিলা। একজন মহিলার সাথে দাদুর বিয়ে ঠিক করলেন। মিজান দাদুর বিয়ে এলাকাবাসী কেউ জানেন না। হাবিবা, ইয়ামিন, মিজান দাদু ও ওই মহিলা, এই চারজন বাদে শুধু বিয়ে পড়ানোর কাজী সাহেবকে ডাকা হলো। হাবিবা ও ইয়ামিনের ডাকে কাজী সাহেব মিজান দাদুর বাড়িতে এসে বিয়ের কাজ শুরু করলেন। এদিকে মিজান দাদুর মন খারাপ। দাদু বারবার এদিক সেদিক তাকিয়ে দেখছিলেন আর অপেক্ষা করতে লাগলেন মরিয়ম পরী আসে কিনা। মিজান দাদুর মন খারাপ। দাদু এদিক সেদিক তাকিয়ে দেখছিলেন মরিয়ম পরী আসে কিনা, কিন্তু মরিয়ম পরী আর আসে না। এদিকে কান্না ভরা চোখে মনের ইচ্ছের বিরুদ্ধে মিজান দাদু ওই মহিলাকে বিয়েটা করে ফেলেন। বিয়ে হলে প্রত্যেকটা মানুষ খুশি হয়, কিন্তু মিজান দাদুর বেলায় উল্টো, কারণ দাদুর মন প্রাণ জুড়ে তো শুধু মরিয়ম পরীর বসবাস। যাই হোক, বিয়ে হওয়ায় সবাই খুশি। বিয়ে শেষে কাজী সাহেব চলে গেলেন। কাজী সাহেব চলে যাওয়ার পর হাবিবা মিজান দাদুকে বললেন, দাদু, আমরা এখন বাইরে যাই। তুমি তোমার নতুন বউয়ের সাথে কথা বলো, পরিচয় হও। এই কথাটা বলে হাবিবা ও ইয়ামিন বাইরে গেলেন। ওরা বাইরে যাবার পর মিজান দাদু মন খারাপ করে ওই মহিলাকে বললেন, কেমন আছেন আপনি? আজ আপনার সাথে আমার বিয়ে হলো, যদিও ইচ্ছের বিরুদ্ধে গিয়ে বিয়েটা করতে হলো। আপনাকে বিয়ে করলাম, জানি না স্বামীর অধিকার দিতে পারবো কিনা, কারণ আমার মন প্রাণ জুড়ে তো একজনই আছে, আর সে চিরকাল থাকবে। বিয়ের দিন নিজের স্বামীর মুখে এসব কথা শুনে সেই মহিলা মিজান দাদুর দিকে তাকিয়ে ছলছল চোখ নিয়ে বললেন, আপনি কি কাউকে ভালোবাসেন? কারোর জন্য অপেক্ষা করেন? করি, আর যতদিন বেঁচে থাকবো করব। নাম কি ওর, যার অপেক্ষায় থাকেন? ওর নাম মরিয়ম। মিজান, চুপ করো। তুমি জিতে গেছো। তুমি সেরা, তুমি আসল প্রেমিক। মিজান, আমি অন্য কোনো মহিলা না, আমি তোমার মরিয়ম পরী। মরিয়ম নামটা শুনে সেই মহিলা নিজেকে ধরে রাখতে না পেরে কাঁদতে লাগলেন। এদিকে অবাক দৃষ্টিতে মিজান দাদু মহিলাটার দিকে তাকিয়ে বললেন, আমাকে মাফ করবেন, আপনি কাঁদবেন না। আসলে কি করব বলেন, মরিয়মকে যে অনেক ভালোবাসি, ওকে যে কোনোভাবে ভুলতে পারি না। কি, তুমি মরিয়ম পরী মানে? মিজানের কথায় সেই মহিলা মিজানের চোখের সামনে মরিয়ম পরীর রূপ নিলেন। মরিয়ম পরীকে দেখে মিজান দাদু মরিয়মকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, মরিয়ম তুমি, এটা কি সত্যি নাকি স্বপ্ন? স্বপ্ন না, সত্যি। আমি তোমার পরী, তোমার বউ মরিয়ম। মরিয়ম, তুমি এভাবে কেন? তোমার বাবা তোমাকে আমাকে মেনে নিবে না। চলো কোথাও পালিয়ে যাই, নইলে তোমার বাবা ধরে ফেলবে আমাদের। না বোকা, বাবাই তো আমাকে এখানে নিয়ে আসছে। ওই যে বাবা বাহিরে দাঁড়িয়ে আছে, চলো বাবার সাথে কথা বলো। মরিয়মের কথায় মিজান তাড়াতাড়ি করে বাইরে গিয়ে দেখলেন ঠিকই উনি বাইরে দাঁড়িয়ে আছে। মিজানকে দেখে মরিয়মের বাবা বললেন, বাবা মিজান, তুমি জিতে গেছো, আর আমরা হেরে গেছি তোমার সত্যিকারের ভালোবাসার কাছে। আমার মেয়েটা মরতে মরতে বেঁচে গেছিল, ভাবছিলাম ওকে আর তোমার কাছে পাঠাবো না, কোনো যোগাযোগ থাকবে না তোমাদের, কিন্তু তোমাদের ভালোবাসার কাছে আমাকে হার মানতে হলো। তোমার পরিবউকে তোমার কাছে ফিরিয়ে দিলাম। দুজনে যতদিন বাঁচো সুখে সংসার করো। এই বলে দুজনে দোয়া করে মরিয়ম পরীর বাবা চলে গেলেন। এদিকে
হাবিবা তখন বললেন, কি দাদু, সারপ্রাইজটা কেমন দিলাম? কি ভাবছিলা তোমার মতো সত্যিকারের ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে বিয়ে দিব? এটা কিভাবে ভাবলা বলো? আমাকে এরকম সারপ্রাইজ দিবি কখনো ভাবিনি। হাবিবা, আমি তোমার ব্যাপারে জানি। তুমি আর ইয়ামিনকে অনেক ধন্যবাদ। তোমরা না থাকলে হয়তো আমরা দুজন দুজনকে আর ফিরে পেতাম না। অনেক দোয়া থাকবে আমার পক্ষ থেকে। তোমাদের কোনো সমস্যা হলে আমরা সাহায্য করব। হাবিবা, আমাদের সাথে তোর আর ইয়ামিনের বিয়েটাও সেরে ফেলতি। না দাদু, আমরা আরও প্রেম করব, তারপর বিয়ে। আর এখনও আমার মা বাবা ইয়ামিনের ব্যাপারে জানে না। সময় হোক, হলে ঠিকই করব। আমাদের মতো তোমাদের জীবনে কষ্ট না আসুক, এটাই চাই। ঠিক আছে দাদু, 40 বছর পর হারানো বউকে ফিরে পাইছো। কথা বলো, আমরা চলে যাই। ভালো থাকবা দাদু, ভালো থাকবেন মরিয়ম দাদি। তোমরা দুজনেও খুব ভালো থাকবা। আমার দোয়া তোমাদের সাথে আছে, থাকবে সময় সময়। মিজান দাদু ও মরিয়ম পরীর কাছে বিদায় নিয়ে ইয়ামিন জিন ও হাবিবা চলে গেলেন। এদিকে মরিয়ম পরী ও মিজান দাদু দুজন দুজনকে ফিরে পেয়ে খুশিতে কান্না করতে লাগলেন। এ যেন সুখের কান্না। মিজানকে দেখে মরিয়ম পরী বললেন, মিজান, তুমি কতটা বুড়ো হয়ে গেছো। তা তো হব। আমি তো মানুষ, বয়স তো অনেক বেড়েছে, বুড়ো তো হব। কিন্তু মরিয়ম, তুমি এখনো ঠিক আগের মতোই সুন্দর আছো। তাই আমার বুড়ো বরটা, আমরা তো জিন জাতি, আর তোমাদের থেকে আমাদের হায়াত অনেক বেশি, তাই আমাকে এরকম লাগছে। জানো, তোমাকে প্রতিনিয়ত মিস করছি। রোজ রোজ অপেক্ষা করতাম কবে কখন তুমি ফিরবা। আমিও তোমাকে খুব মিস করতাম, কখনো ভাবিনি তোমাকে আবার ফিরে পাবো। তোমাকে ফিরে পেয়েছি, আর হারাতে চাই না। আর যতদিন বেঁচে থাকি তোমার সাথে সংসার করব, পরীর সাথে সংসার। আচ্ছা, ঠিক আছে। এবার সবার কাছে বিদায় নেবার পালা। সবাইকে অনেক ধন্যবাদ যারা এত অপেক্ষা করে আমাদের গল্প শুনেছেন। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। অনেক ভালো থাকবেন সবাই। গল্পটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। কেমন ফিলিংসের পাশে থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।